গুড ইভিনিং সবাইকে। আজ হলো 16 জুলাই বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো গুয়াহাটি থেকে সরাসরি দুবাই আবুধাবি বিমান পরিষেবা এয়ার ইন্ডিয়ার। গুয়াহাটি থেকে সরাসরি দুবাই এবং আবুধাবির মধ্যে বিমান পরিষেবা শুরু হচ্ছে। এই পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি রাজ্য সরকারকে অবহিত করে বলেছে গুয়াহাটি থেকে আবুধাবি এবং দুবাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালু করতে চাইছে তারা। আগামী 4 আগস্ট গুয়াহাটি থেকে উড়বে বিমান। উল্লেখ্য, উত্তর পূর্ব ভারত ও সংযুক্ত আরব আমিরশাহীর মধ্যে সরাসরি আন্তর্জাতিক বিমান সংযোগ স্থাপন করে গুয়াহাটি থেকে বিমান পরিষেবা শুরু করবে এয়ার ইন্ডিয়া। এর ফলে উত্তর পূর্ব ভারত এবং উপসাগরীয় অঞ্চলের মধ্যে বিমান সংযোগ আরও শক্তিশালী হবে। এয়ার ইন্ডিয়ার বিমান গুয়াহাটি থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে 4 আগস্ট। এছাড়া আবুধাবির উদ্দেশ্যে বিমান ছাড়বে 7 আগস্ট। এই নতুন বিমান পরিষেবা পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী এবং আরব আমিরশাহীতে বসবাস করা প্রবাসী ভারতীয়দের জন্য বিশেষভাবে লাভজনক হবে। আসাম এবং গোটা উত্তর পূর্বাঞ্চলের যাত্রীরা এবার অধিক সুবিধাজনক এবং কম সময়ের মধ্যে সরাসরি বিমান সংযোগ লাভ করতে সক্ষম হবেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ এও জানিয়েছে, প্রথম অবস্থায় গুয়াহাটি দুবাই বিমানের ভাড়া 21,188 টাকা থেকে শুরু হবে। আবুধাবির ভাড়া প্রথম অবস্থায় 19,759 টাকা। এই নতুন বিমান পরিষেবা গুয়াহাটি থেকে আন্তর্জাতিক বিমান সংযোগ সম্প্রসারণের ক্ষেত্রে এক উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে পরিগণিত হবে। পর্যটন, বাণিজ্য এবং উত্তর পূর্ব ভারত ও আরবের মধ্যে জনসম্পর্ক শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। অপরদিকে রাম মন্দিরে চুরি বিতর্কে ভক্তদেরই দুষলেন উত্তরপ্রদেশের স্পিকার। ভক্তিতে খুঁত, মন থেকে দান করেননি। রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে উত্তাল গোটা দেশ। কীভাবে এই প্রণামীর টাকা জালিয়াতি হলো, চুরির টাকা কোথায় গেল, এইসব প্রশ্ন নিয়ে যখন দুয়াশা বাড়ছে, ঠিক তখনই এক বিতর্কিত মন্তব্য করে সুরগুল ফেলে দিলেন উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকার সতীশ মোহানা। তিনি দাবি করেছেন, যারা মন থেকে মন্দিরে দান করেননি, কেবল তাদেরই মনে হচ্ছে যে টাকা চুরি হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সতীশ মোহানা বলেন, যারা মনে করছেন রাম মন্দিরের অনুদান চুরি হয়েছে, আসলে তাদের ভক্তির অভাব রয়েছে। ভক্তিপুরে দান করেননি বলেই হয়তো এখন তাদের এমনটা মনে হচ্ছে। তিনি আরও যোগ করেন, ভক্তদের দেওয়া দানের টাকাতেই আজ রাম মন্দির তৈরি হয়েছে এবং সেই অর্থ মন্দিরের কাজেই লাগানো হয়েছে। স্পিকারের প্রশ্ন, ভগবানের চরণে কিছু অর্পণ করার পর কি কেউ তা ফেরত চায়? তবে এই মন্তব্যকে অনেকে ভক্তদের ভাবাবেগে আঘাত করেছে এবং তাদের অসম্মান করা হয়েছে বলে মনে করছেন। অবশ্য সমালোচনার মুখেও নিজের অবস্থানে অনড় থেকে সতীশ জানান, কেউ টাকা ফেরত চাইলে বা চুরির সন্দেহ প্রকাশ করলে সরকার ও ট্রাস্ট তা খতিয়ে দেখবে, কিন্তু রাম জন্মভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত কোনো সংগঠনে চুর রয়েছে এমন ধারণা তিনি কোনোভাবেই বরদাস্ত করবেন না। অন্যদিকে রাম মন্দিরের অর্থ চুরির তদন্তে নেমে ইতিমধ্যেই 3 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত করুণেশ পাণ্ডে, লবকুশ তিওয়ারি এবং অনুকল্প মিশ্রকে জেরা করতেই বেরিয়ে এসেছে চুরির লুমহর্ষক শখ। পুলিশি জেরায় ধৃতরা স্বীকার করেছে যে মন্দিরের দানের টাকা চুরির মূল পাণ্ডা অবিনাশ শুক্লা। অপরদিকে রাজ্যে 156টি পঞ্চায়েত কার্যালয়ের জন্য বরাদ্দ 78 কোটি। সদনে জানালেন মন্ত্রী অতুল বোরা। রাজ্যের গাঁও পঞ্চায়েতের কাজকর্মের মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে পঞ্চায়েত কার্যালয়গুলির সংস্কার বা পুনর্নির্মাণে উদ্যোগ নিয়েছে আসাম সরকার। ডিলিমিটেশনের পর রাজ্যে 102টি গাঁও পঞ্চায়েতের স্থান পরিবর্তন হয়েছে। এছাড়া নানা কারণে বিভিন্ন পঞ্চায়েত ভবনের অবস্থা ভীষণ জরাজীর্ণ। এই পরিস্থিতিতে রাজ্যের 7ম পে কমিশনের আওতায় মোট 156টি গাঁও পঞ্চায়েত ভবন নবীকরণ বা পুনর্নির্মাণের জন্য মোট 78 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। সদনে এই তথ্য তুলে ধরেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী অতুল বোরা। বিধানসভায় দাঁড়িয়ে মন্ত্রী অতুল বলেন, রাজ্যের বিভিন্ন গাঁও পঞ্চায়েত কার্যালয়ের অবস্থা ভালো নয়, কাজ করার পরিবেশ নেই, তাই নবীকরণ, সংস্কার বা পুনর্নির্মাণ জরুরি। এই অবস্থায় 7ম পে কমিশনের আওতায় 156টি পঞ্চায়েত কার্যালয়ের জন্য 50 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে, যা আগামী 5 বছরে দাপে দাপে দেওয়া হবে। এর আগে 6ষ্ঠ পে কমিশনে পঞ্চায়েত কার্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছিল 40 লক্ষ করে, যা এবার বাড়িয়ে দেওয়া হয়েছে।
অপরদিকে রাজ্যে ডিমের সিন্ডিকেট নিয়ে অভিযোগ তোলার পরিবর্তে উৎপাদন বাড়িয়ে আসামকে আত্মনির্ভর করার দাবি জানানো উচিত বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যে ডিমের উৎপাদন এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে শ্রীরামপুর গেট দিয়ে বাইরে থেকে একটি ডিমও আমদানি করার প্রয়োজন না হয়। বিরোধীদের একাংশের তোলা ডিম সিন্ডিকেটের অভিযোগের জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কোথা থেকে ডিম আসছে, কোনটি বাইরের এবং কোনটি রাজ্যের উৎপাদিত ডিম, আর কার কাছ থেকে কে টাকা আদায় করছে, এ বিষয়ে স্পষ্ট তথ্য সামনে আনা উচিত। শুধু অভিযোগ করলেই সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য, রাজ্যে ডিমের বিপুল চাহিদা রয়েছে, সেই চাহিদা পূরণের জন্য এখনও অন্য রাজ্যের উপর নির্ভর করতে হচ্ছে। বাইরে থেকে ডিম আনলে পরিবহন ব্যয় সহ বিভিন্ন কারণে বাজারে তার দামও বেড়ে যায়। তাই সিন্ডিকেট নিয়ে বিতর্কে আটকে না থেকে স্থানীয় উৎপাদন বাড়ানোর জন্য সম্মিলিত উদ্যোগ নেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, দাবি হওয়া উচিত আসামে ডিমের উৎপাদন এমনভাবে বৃদ্ধি করা হোক যাতে শ্রীরামপুর গেট দিয়ে বাইরে থেকে একটি ডিমও আনতে না হয়। রাজ্যের প্রয়োজনীয় ডিম রাজ্যের মধ্যেই উৎপাদন করা গেলে আমদানির উপর নির্ভরতা কমবে এবং স্থানীয় যুবক যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে তার মত। ডিমের পাশাপাশি মাছ, মাংস ও দুধ উৎপাদনেও রাজ্যকে আত্মনির্ভর করে তোলার উপর গুরুত্ব দেন মুখ্যমন্ত্রী। তার মতে এইসব নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর জন্য অন্য রাজ্যের উপর নির্ভরশীল থাকলে সরবরাহ ব্যবস্থা নিয়ে বারবার অভিযোগ উঠবে। স্থানীয় উৎপাদন চাহিদা অনুযায়ী বাড়ানো গেলে বাজারে পণ্যের যোগান স্বাভাবিক থাকবে এবং দাম নিয়ন্ত্রণ করাও সহজ হবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রকে নিজস্ব সম্ভাবনা অনুযায়ী ডিম, মাছ, মাংস, দুধ উৎপাদন বাড়ানোর কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। কোন এলাকায় হাঁস মুরগি পালন, মাছ চাষ কিংবা দুগ্ধ উৎপাদনের সম্ভাবনা বেশি তা চিহ্নিত করে পরিকল্পিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, শুধু সরকারি চাকরির উপর নির্ভর করলে রাজ্যের সব যুবক যুবতীর কর্মসংস্থান সম্ভব নয়। কৃষি ও পশুপালন ভিত্তিক উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। স্থানীয় স্তরে উৎপাদন বৃদ্ধি পেলে কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আয় বাড়ার পাশাপাশি খাদ্য সামগ্রীর জন্য আসাম থেকে বিপুল অর্থ বাইরে যাওয়াও বন্ধ হবে। অপরদিকে 19-20 জুলাই কাছাড়ে রেস্তোরাঁ খোলা থাকবে রাত 3:30টা পর্যন্ত, সৌজন্যে ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার যাতে ফুটবল প্রেমীরা কোনো অসুবিধা ছাড়াই উপভোগ করতে পারেন, সেই উদ্দেশ্যে জনবান্ধব উদ্যোগ হিসেবে কাছাড় জেলা প্রশাসন জেলার সকল রেস্তোরাঁ খোলা রাখার সময় রাত 3:30টা পর্যন্ত বৃদ্ধি করছে। বুধবার রাত থেকেই এই নির্দেশ কার্যকর হয়েছে। এই সূত্রে 19-20 জুলাই রাত 3:30টা পর্যন্ত খোলা থাকবে সব রেস্তোরাঁ। মূলত মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে জেলা প্রশাসন সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন যাতে নির্ধারিত তারিখগুলিতে রেস্তোরাঁগুলি রাত 3:30টা পর্যন্ত পরিচালনার অনুমতি পায়। এই উদ্যোগের উদ্দেশ্য ফুটবল প্রেমীদের জন্য একটি নিরাপদ ও সুবিধাজনক পরিবেশ নিশ্চিত করা, যেখানে তারা একত্রিত হয়ে ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপভোগ করতে পারেন। শিলচর আঞ্চলিক তথ্য ও জনসংযোগ দফতর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। অপরদিকে নিট, রাম মন্দির থেকে ইথানল, বাদল অধিবেশনে সরকারকে চাপে ফেলতে রণকৌশল বিরোধীদের। 20 জুলাই থেকে শুরু হচ্ছে সংসদের বাদল অধিবেশন, চলবে 13 আগস্ট পর্যন্ত। অধিবেশন শুরুর আগে বিরোধী শিবিরের কৌশল চূড়ান্ত করতে আজ কংগ্রেস সংসদীয় দলের বৈঠক ডেকেছেন দলের সংসদীয় দলের চেয়ারপারসন সোনিয়া গান্ধী। আজ সকাল 11টায় তার 10 জনপতির বাসভবনে বৈঠকে উপস্থিত ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ দলের লোকসভা ও রাজ্যসভার সাংসদদের। একই সঙ্গে কালীঘাট তৃণমূলের সাথেও কীভাবে সমন্বয় সাধন করা হবে তাই নিয়েও আলোচনা হয়েছে। কংগ্রেস সূত্রের খবর, বাদল অধিবেশনে নিট পরীক্ষাকে ঘিরে বিতর্ক, রাম মন্দির সংক্রান্ত অভিযোগ, ইথানল নীতিসহ একাধিক বিষয় সংসদে তুলে ধরার পরিকল্পনা রয়েছে ইন্ডিয়া শিবিরের। পাশাপাশি বিরোধী দলগুলির মধ্যে সমন্বয় ও ফ্লোর ম্যানেজমেন্ট নিয়ে রূপরেখা তৈরি হতে পারে। বিশেষ করে তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের দ্বিচারিতা এবং বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে এই বৈঠকে। তবে বিরোধী শিবিরের অঙ্ক আগের তুলনায় জটিল। আম আদমি পার্টি ইতিমধ্যে ইন্ডিয়া জোট থেকে নিজেদের দূরে সরিয়েছে।
ডিএমকের অবস্থান নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা রয়েছে। তৃণমূলের ও 20 সাংসদ দল ছেড়ে অন্য দলে যোগ দিয়েছেন এবং এনডিএকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। ফলে সংসদের ভিতরে বিরোধী ঐক্য কতটা কার্যকর রাখা সম্ভব হবে তা নিয়েও আলোচনা হতে পারে বলে কংগ্রেস সূত্রের দাবি। রাজনৈতিক মহলের একাংশের মতে আসন্ন বাদল অধিবেশন উত্তপ্ত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিভিন্ন জাতীয় ইস্যুতে সরকারকে কোণঠাসা করার পাশাপাশি বিরোধী ঐক্যের বার্তা দিতেও মরিয়া কংগ্রেস। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।